আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার দায়ে 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন সাজা দিয়ে রায় ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি 25 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণা করে। রায়ে চিফ প্রসিকিউটর সন্তুষ্টি প্রকাশ করলেও কিছু আসামির সাজা কমায় অসন্তুষ্ট আবু সাইদের পরিবার। শাহিন হোসেনের ক্যামেরায় GM মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই বিপ্লবের শুরুতে কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে 24-এর 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এই হত্যাকাণ্ডকে মেনে নিতে পারেনি দেশের ছাত্র সমাজ। সারা দেশে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে আন্দোলন। নিজেদের জীবন তুচ্ছ করে রুখে দাঁড়ায়। শহীদ আবু সাইদ হয়ে ওঠে গণ অভ্যুত্থানের প্রতীক। এই ঘটনার বিচারে 30 জনকে অভিযুক্ত করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দীর্ঘ সময় ধরে চলে সাক্ষ্য গ্রহণ, জেরা এবং যুক্তিতর্ক। শেষে রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল 2। রায়ে পুলিশের ASI আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড এবং আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন ও বিভূতিভূষণ রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। বাকি 25 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। রায়ের প্রতিক্রিয়ায় কিছুটা সন্তুষ্টি প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। বলেন, অভিযোগ নিরঙ্কুশ প্রমাণিত হওয়ায় এমন রায় হয়েছে। তাদের ভূমিকা অনুযায়ী সেই সাজাগুলো হয়েছে বলে মনে হয়। তবে তারপরেও আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে সেটা সিদ্ধান্ত নিব। তবে ট্রাইব্যুনালে উপস্থিত আবু সাইদের পরিবারের সদস্যদের অভিযোগ, কিছু আসামির ক্ষেত্রে সাজা কম হয়েছে। পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের সাজা কম হয়েছে। এই ক্ষেত্রে আমাদের অসন্তুষ্টি আছে, অবশ্যই আমরা এটা আপিল করব। এদিকে রংপুরেও সংবাদ সম্মেলন করে অসন্তোষ জানিয়েছে শহীদ আবু সাইদের পরিবার। এখন আমার ছেলের ঘেরের সাথে পরামর্শ করে বা আইনজীবীর ঘেরের সাথে পরামর্শ করে কি করা যাবে সেটা এখন পরে সিদ্ধান্ত করুন। অন্যদিকে রায়ে সংক্ষুব্ধ হয়ে আসামি পক্ষের আইনজীবীরা জানান, পূর্ণাঙ্গ রায় বিশ্লেষণ করে আপিল করা হবে। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, পুরো পথ পরিক্রমায় আবু সাইদের মৃত্যু জুগিয়েছিল প্রেরণা, হয়ে উঠেছিল আন্দোলনের প্রতীক। এ হত্যাকাণ্ডের বিচারের রায় শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ নয়, কার্যকরের মাধ্যমে ভবিষ্যতের দৃষ্টান্ত হবে, এমনটাই প্রত্যাশা সবার। GM মাহমুদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমকে অস্ত্র মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন ঢাকার একটি আদালত। দুপুরে ঢাকার 18তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসিনের আদালত এই রায় ঘোষণা করেন। আসামি ফয়সাল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। এর আগে গত 5 এপ্রিল রবিবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। এই মামলায় তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের 28 মার্চ আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচার চলাকালে 14 জন সাক্ষীর মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সর্বোচ্চ চেষ্টা হচ্ছে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। তবে আজকের এই রায়ের ফলে তাকে আনার বিষয়টা আরো যৌক্তিক অবস্থায় দাঁড়িয়ে যাবে এবং হাদি যেন ন্যায় বিচার পায় সেই বিষয়ে সরকার সবসময় সচেষ্ট। জাতীয় মানবাধিকার কমিশন ও মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল সহ জাতীয় সংসদে 31টি বিল পাশ হয়েছে। তবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল করা হয়েছে। প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হয় সকাল 10:30টায়। শুরুর দিকে সরকার ও বিরোধী দলের সম্মতিতে পাশ হয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ও শ্রম সংশোধন সহ বেশ কয়েকটি বিল। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন। জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। এতে বিরোধিতা করে বক্তব্য দেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজকে এই
2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। এরপর সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় ও বিচার নিয়োগ রহিতকরণ বিল সংসদে পেশ করেন আইনমন্ত্রী। সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 হিসাবে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। পরে তাতে আপত্তি তোলেন বিরোধী দলের সংসদ সদস্যরা, আখ্যা দেন বিভাগের ওপর সরকারি হস্তক্ষেপ হিসেবে। এটি বিচার বিভাগের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ, ফ্যাসিবাদী কায়দায় নিম্ন আদালতকে ব্যবহার করে বিরোধী মত দমনের আয়োজন চলছে। বিরোধী দলের আপত্তি থাকলেও পরে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয় বিলগুলো। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বিকেলে অধিবেশনের শুরুতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল উত্থাপন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এতে আপত্তি জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, দায় ও দরদ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আর জাতিকে বিভক্ত নয়, বরঞ্চ ঐক্যবদ্ধ করে আমরা যাতে একটি মাথা উঁচু করে দাঁড়ানো সম্মানের জাতি গঠন করতে পারি, সব দলের এটি হোক অঙ্গীকার। এতে এনসিপির আপত্তি না থাকায় পরে কণ্ঠভোটে পাশ হয় বিলটি। জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এরপর বৈদেশিক অনুদান রেগুলেশন বিল, গ্যাস সংশোধন বিল, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল এবং মানব পাচার প্রতিরোধ ও দমন বিল সহ পাশ হয় আরও 9টি বিল। যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। যৌক্তিক বাধা সত্ত্বেও গণবিরোধী আইনগুলো পাশ হচ্ছে, তাই ওয়াকআউট করেছেন বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। অধিবেশন শেষে তিনি বলেন, বিএনপি নব্য ফ্যাসিজমের পথে হাঁটছে। তারা প্রমাণ করেছে হাসিনা খারাপ ছিল, তবে তার নীতি ভালো ছিল। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিরোধী দলের অভিযোগের বিরোধিতা করে বলেন, সরকারের কোনো অসৎ উদ্দেশ্য নেই। এদিকে সরকার দলীয় চিফ হুইপ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বাদশ দিনের দ্বিতীয় সেশন শুরু হয় বিকেল 3:30টায়, যাতে বিল আকারে উত্থাপিত হয় অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশ। এ নিয়ে যুক্তিতর্কের এক পর্যায়ে ওয়াকআউট করে বিরোধী দল ও তাদের জোটসঙ্গীরা। এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। সর্দার রাজীব। পাশ হওয়া সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল, জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও স্থানীয় সরকার সংক্রান্ত সংশোধন বিল সহ বেশ কয়েকটি বিল নিয়ে ঘোর আপত্তি তাদের। এ সময় আইন প্রণয়নের সব প্রক্রিয়ায় অংশগ্রহণের পর ওয়াকআউট যুক্তিসঙ্গত কিনা প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সব দলের এটি হোক অঙ্গীকার। অধিবেশন শেষে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য তুলে ধরেন বিরোধী দলীয় নেতা ও বিরোধী দলীয় চিফ হুইপ। যে বিচার বিভাগের নিয়োগ যদি নির্বাহী বিভাগের কর্তৃত্বের ভিতরে থাকে, তাহলে বিচার বিভাগে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। বিরোধী দলের অভিযোগের জবাব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সরকার দলের চিফ হুইপও জানান, আইনগুলো পাশে সরকারের কোনো অসৎ উদ্দেশ্য নেই। আইন পাশ করে সরকার কোনো জনবিরোধী কাজ করছে না বলেও জানান তারা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে আগামীকাল 10 এপ্রিল। শুক্রবার সকাল 11টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে, চলবে 12 এপ্রিল পর্যন্ত। মনোনয়ন ফর্মের দাম নির্ধারণ করা হয়েছে 2000 টাকা। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। একই দিন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়ন ফর্ম বিক্রি করা হবে 12 এপ্রিল পর্যন্ত, আর জমা দেওয়ার শেষ দিন আগামী 15 এপ্রিল। জাতীয় সংসদে সাউন্ড সিস্টেম মেরামতে অনিয়ম দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। ব্রিফিংয়ে দুদকের উপপরিচালক জানিয়েছেন, আওয়ামী লীগের আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংস্কারে অনিয়ম খতিয়ে দেখতে গত ফেব্রুয়ারিতেই অনুসন্ধানে নামে দুদক। এতে মেরামতকারী প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদার সহ
সংশ্লিষ্টদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন থেকে সাউন্ড সিস্টেমের ত্রুটি নিয়ে খোদ স্পিকার ও সংসদ সদস্যদের ক্ষোভের বিষয়টি আলোচনায় আসে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আত্মীয় তার নাম জাহিদুর রহিম জোয়ারদার, সিইও কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড। তারা মূলত আসলে 2018 সালে প্রথম যখন এই সাউন্ড সিস্টেমটা স্থাপন করা হয় তখন তারা কাজ করেছিলেন। আর 2024-25-এ এসে ওনারা এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল, 24-25-এ রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন এবং সংস্কার কাজটাও তারাই করেছেন। বগুড়া 6 আসনের উপনির্বাচনের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ধানের প্রার্থী রেজাউল করিম বাদশা। সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। বেসরকারি ফলাফলে বিএনপির রেজাউল করিম বাদশা পেয়েছেন 1,33,931 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল পেয়েছেন 57,159 ভোট। অন্যদিকে শেরপুর 3 আসনেও বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। বেসরকারি ফলাফলে মাহমুদুল হক রুবেল পেয়েছেন 1,66,117 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন 47,091 ভোট। বিএনপি প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনো সুষ্ঠু হয় না। গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে রাজধানীর শাহবাগে 11 দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির প্রথম দিনে এসব কথা বলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি আরও বলেন, বিএনপির তৈরি করা সংকট বিএনপিকেই নিরসন করতে হবে। জনগণ ইতিমধ্যে তাদের নোট অব ডিসেন্ট খারিজ করে দিয়েছে। এ সময় তিনি বিএনপিকে জাতীয় সংসদে জুলাই সনদ প্রসঙ্গে শপথ গ্রহণের আহ্বান জানান। এ সময় জনগণকে সঙ্গে নিয়ে এই রায় বাস্তবায়নে দৃঢ় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন মিয়া গোলাম পারওয়ার। শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক থেকে রাজনীতিতে এই সংকট কে তৈরি করলো সারা দেশবাসী জানে। এই সংকট তৈরি করেছে ক্ষমতাসীন বিএনপি। ফলে বিএনপির তৈরি করা সংকট বিএনপিকেই নিরসন করতে হবে। আজকে যেমন আপনি আপনার মন্ত্রীরা বলছে গণভোট অবৈধ, অর্ডিন্যান্স জারি করে গণভোট বাতিল করছে। এই গণভোট বাতিল করার অর্থ আপনার ভোটকে বাতিল করা। তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি সেদিন হা ভোটে আপনি পক্ষে ভোট দেননি। বেড়েই চলছে হামের আক্রান্ত রোগীর সংখ্যা। রাজশাহী ও ময়মনসিংহে হাম আক্রান্ত হয়ে 6 শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়। হাসপাতালটিতে দিন দিন আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। একই সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় আরও 26 শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে উপসর্গ নিয়ে নতুন করে 20 জন শিশু ভর্তি হয়। সব মিলিয়ে জেলায় 207 জন শনাক্ত হয়েছে। ভোলার 6টি উপজেলার আক্রান্তরা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। এদিকে হাম প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে বাগেরহাটে। রাজধানী সহ মেট্রোপলিটন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ক্লাস রুটিন চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সপ্তাহে 3 দিন সশরীরে এবং 3 দিন অনলাইনে ক্লাস হবে। নতুন সূচি অনুযায়ী শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস, আর রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার অনলাইনে পাঠদান চলবে। আগামী সোমবার থেকে পরীক্ষামূলকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থেকে অনলাইন ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টারনেট সহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই পদ্ধতি সারা দেশে নয়, শুধুমাত্র মহানগর এলাকাতেই সীমাবদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। শনি, সোম, বুধ প্র্যাকটিক্যালি স্পিকিং আমরা 3 দিন ওদেরকে সপ্তাহে নিয়ে আসছি ক্লাসে, বাকি 3 দিন আমরা বাড়িতে বসে বসাচ্ছি। এইটা আমরা দেখছি তারা কতটা ডিজিটাল অ্যাকাউন্টেড হয়, অ্যাট দ্য সেম টাইম আমরা কতটা রিলিফ পাই। সো ডু অল। কিন্তু এখানে শিক্ষকরা ক্লাসে এসেই তাদেরকে পড়াবেন। করোনা যা ছিল নির্মম মৃত্যুর অদৃশ্য ঘাতক, ভয়াবহ বৈশ্বিক বিপর্যয়, সেই ভয়াবহ সংকটের মধ্যেও স্বাস্থ্য খাতে ওঠে হরিলুটির অভিযোগ। স্বাস্থ্য অধিদপ্তরের ERPP প্রকল্পের কেনাকাটায় 12 কোটিরও বেশি টাকা লুটপাটের তথ্য পেয়েছে দুদক। অভিযোগের তীর তৎকালীন মন্ত্রী জাহিদ মালেক সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন
38 কর্মকর্তার দিকে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। সালটা 2020-21 বিশ্ব যখন থমকে দাঁড়িয়েছিল করোনার অদৃশ্য আতঙ্কে। আইসিইউতে নেই শয্যা, চারদিকে অক্সিজেনের জন্য হাহাকার। প্রিয়জনকে শেষবারের দেখা কিংবা বিদায় জানানোর সুযোগও পাননি অনেকে। কে দাফন করবে কার লাশ? এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মাঝেই স্বাস্থ্য খাতে চলে নিষ্ঠুর লুটের খেলা। দায়িত্বের চেয়ারে বসে খোদ মন্ত্রী ব্যস্ত ছিলেন পকেট ভারী করতে। অধিদপ্তরের ইআরপিপি প্রকল্পের কেনাকাটায় 12 কোটি 3,28,000 টাকা লুটের তথ্য পায় দুদক। এর সঙ্গে জাহিদ মালিক সহ ঊর্ধ্বতন 38 কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এর মধ্যে 13 জনের বিরুদ্ধে আলাদা 6টি মামলার সুপারিশ করে কমিশনের প্রতিবেদন দাখিল করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ভুয়া বিল, অতিরিক্ত মূল্য পরিশোধ এবং কাজ না করেই অর্থ উত্তোলনের মতো সুনির্দিষ্ট অভিযোগও আনা হয়েছে। নিম্নমানের মাস্ক, করোনার সামগ্রী যেগুলো ছিল সেগুলো সেই সব সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। অনুসন্ধানকারী কর্মকর্তাগণ ইতিমধ্যেই অনুসন্ধান প্রতিবেদন কমিশনে দাখিল করেছেন। প্রাথমিক সত্যতা হয়তো ওনারা পেয়েছেন। টিআইবি বলছে শুধু সংকট নয়, এক নির্মম সত্যের উন্মোচন, যেখানে রাজনৈতিক ছত্রছায়ায় মানুষের জীবন হার মানে লোভ আর দুর্নীতির কাছে। অবশ্যই এটা চূড়ান্ত নৈতিক অবক্ষয়, কিন্তু তার চেয়ে বেশি হলো যে ওই যে ক্ষমতাকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের যে চর্চা, সেটি হচ্ছে অন্যতম কারণ। সেই তার মধ্যে রাজনৈতিক উপাদান। আপনি দেখুন, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যে যারা কিন্তু শুধু স্বাস্থ্যমন্ত্রী বা তার যে দর্শকরা জড়িত তা কিন্তু ছিল না। রাষ্ট্র কাঠামোতে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রীর পরে দ্বিতীয় ক্ষমতাবান বলে মনে করা হয়, তিনি কিন্তু আমাদের যে কোভিডের জন্য যে প্রতিরোধক, সেটিকে ক্রয় প্রক্রিয়ার সাথে ক্রয় প্রক্রিয়াটাকে জিম্মি করে তিনি তার প্রতিষ্ঠানের জন্য সুবিধা অর্জন করেছেন। 2020 সালের এপ্রিলে কোভিড-19 মোকাবেলায় বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে $60 কোটি একটি চুক্তি করে। এর পাশাপাশি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকেও অতিরিক্ত $10 কোটি সহায়তা পাওয়া যায়, যা দিয়ে মাস্ক, পিপিই, হাসপাতালের সরঞ্জাম, সচেতনতামূলক বিজ্ঞাপন ও অ্যাপ নির্মাণে ব্যয় করার কথা ছিল। অথচ ঠিকাদারি কাজে তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও পিডি ডাক্তার ইকবাল কবির পদে পদে অনিয়ম করেন বলে অভিযোগ ওঠে। কাজ পাওয়া 6টি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অনিয়মের প্রমাণ পায় বিশ্ব ব্যাংকের তদন্ত দল। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। দেশ জুড়ে জ্বালানি তেল সংকটের মধ্যে চলছে অবৈধ মজুত। অভিযানেও বন্ধ হচ্ছে না মজুতদারি। হাতিয়ায় তেল না পেয়ে প্রায় 20 দিন ধরে বন্ধ রাখা হয়েছে শতাধিক স্পিডবোট। এদিকে আগামী 2 মাসে অকটেন ও পেট্রোলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। নানা কারণে জ্বালানি সংকটের কাটছে না অস্থিরতা। হাতিয়ায় তেল না পেয়ে প্রায় 20 দিন ধরে বন্ধ রাখা হয়েছে শতাধিক স্পিডবোট। এর মাঝেই দ্বীপটিতে অভিযান চালিয়ে প্রায় 3 লাখ টাকা মূল্যের 3000 লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড। তেলের সংকটের কারণে আমার নিজের ফ্যামিলিও এখন চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। সবগুলো স্পিডবোট বন্ধ, তেলের সংকট। অ্যাক্সিডেন্টের রোগীগুলা ইমার্জেন্সি আমাদের সদরে ট্রান্সফার করা লাগে, ওই রোগীগুলা নেওয়ার মতোই কোনো ব্যবস্থা নাই। সরকারের উদ্যোগে আশ্বস্ত হতে পারছেন না নরসিংদীর ভোক্তারা। এ জেলায় প্রায় বন্ধ মোটর বাইক বেচাকেনা ও গ্যারেজের কাজ। বাইকাররা তেল পাইতেছে না, তেল নাবার কারণে আমাদের গ্যারেজগুলোতে একবারে কাজ নাই বলে। মেহেরপুরের ফিলিং স্টেশনগুলোতে উপেক্ষিত হচ্ছে কৃষকের স্বার্থ। ইটভাটা ও যানবাহন মালিকরা প্রভাব খাটিয়ে ডিজেল নিয়ে যাচ্ছে বলে অভিযোগ এ জেলার কৃষকদের। গাড়ি আসে সকাল থেকে, আমাদের তেল দিছে না, ওই খালি উধারে দিছে গাড়িওয়ালাদের। আর ট্রাক্টর ফ্যাক্টরে সব দিলে বড় বড় গাড়িতে দিছে, কিন্তু আমাদের চাষিকে একশো দিছে না। প্রভাবশালী ও সরকারি পরিচয়ে অনেকে অতিরিক্ত তেল নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ নওগাঁর গাড়ি চালকদের। এরপর থেকে তেল পাইনি, এই আজকে তেল পেলাম, তো আবার 3 ঘন্টা লাইন ধরে থাকার পরে। নেত্রকোনা, কুড়িগ্রাম ও পাবনার ঈশ্বরদীতে রোদ বৃষ্টি উপেক্ষা করে তেলের জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন মোটরসাইকেল আরোহীরা। এদিকে দেশে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে গত কয়েকদিনে জব্দ করা অবৈধ তেলের মজুতের পরিমাণের কথা সচিবালয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব। ডিজেলে আজকে দিনে আমাদের মজুদ আছে 1,43,143 মেট্রিক টন। অকটেন মজুদ আছে আমাদের 9,569 মেট্রিক টন। পেট্রোল মজুদ আছে 16,812 মেট্রিক টন। আমরা অভিযান পরিচালনা করেছি 361টি, মামলার সংখ্যা 192, অর্থদণ্ড দেওয়া হয়েছে 5,79,000
50 টাকা এবং কারাদণ্ড দেওয়া হয়েছে 2 জনকে। মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে জানিয়ে জ্বালানি যুগ্ম সচিব বলেন, ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বেশি নেওয়া হচ্ছে এমন তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দেশে আমলাতান্ত্রিক জটিলতার কারণে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে পিছিয়ে পড়েছে শিল্প প্রতিষ্ঠানগুলো। সোলার সহ ব্যাটারি আমদানিতে প্রায় 40% শুল্ক আরোপ করায় বিশ্বের অন্যান্য দেশগুলোর থেকে পিছিয়ে পড়েছে দেশ, যার প্রভাব পড়েছে উৎপাদনকারী শিল্প, কৃষি থেকে শুরু করে সব স্তরে। ফলে দেশে প্রবৃদ্ধি 1% কমে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীদের সংগঠন DCCI আয়োজিত গোল টেবিল বৈঠকের আলোচকরা। বৈঠকে দেশে জ্বালানি মজুদের সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সরকারের সহায়তা ও নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের ওপর জোর দেন তারা। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গাঁজা এবং হেরোইন সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব-2। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় র্যাব। জেনেভা ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল একটি চক্র। র্যাব জানিয়েছে, স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং আধিপত্য বিস্তারে এসব অস্ত্র ব্যবহার করা হতো। এ সময় র্যাব-2 এর CEO খালিদুল হক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে জেনেভা ক্যাম্প থেকে অপরাধ নির্মূল সম্ভব হবে। তিনি আরও বলেন, অপরাধীদের জন্য জেনেভা ক্যাম্প নয়। ঈদুল আজহা উপলক্ষে দেশ জুড়ে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 2024 শুরু করেছে ওয়ালটন। 8 এপ্রিল থেকে ঈদ পর্যন্ত ওয়ালটনের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও BLDC ফ্যান কিনলে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাবেন ক্রেতারা, যেখানে পুরস্কার হিসেবে থাকছে 10 লাখ টাকা। এছাড়াও থাকছে লাখ টাকার ক্যাশ ভাউচার ও আর্জেন্টিনার জার্সি সহ বিভিন্ন নিশ্চিত উপহার। দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্ম প্লাজা থেকে পণ্য কিনলে পাওয়া যাবে এই সুবিধা। বুধবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, আঙুল এখনও ট্রিগারে আছে তেহরানের। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার 40 দিনের শোক সমাবেশে ঢল নেমেছে জনতার। এদিকে দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে আগামীকাল পাকিস্তানে বৈঠক করবে ইরান ও যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন বিন ইয়ামিন। ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনে এক প্রকার সংশয় নিয়ে শুক্রবার পাকিস্তানে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান। এতে অংশ নিতে বৃহস্পতিবার রাতেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের আলোচক দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চললেও লেবাননে এখনো ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার যুদ্ধবিরতির পরেও ইসরায়েলের বিমান হামলায় দেশটিতে প্রাণ হারিয়েছে 250-র বেশি মানুষ। এছাড়া আহত হয়েছে আরো কয়েক হাজার বাসিন্দা। আন্তর্জাতিক মহলে এ নিয়ে নিন্দার ঝড় উঠলেও হামলা অব্যাহত রাখার ঘোষণা তেল আবিবের। এ হামলাকে যুদ্ধবিরতির সঙ্গে প্রতারণা বলে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মতে, এসব চলতে থাকলে কোনো আলোচনাই অর্থবহ হবে না। এ সময় ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, আঙ্গুল এখনো ট্রিগারেই আছে তেহরানের। এছাড়া লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে জোর দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। আগ্রাসন থেকে সরে না এলে প্রণালী পুনরায় খোলা হবে না বলে হুঁশিয়ারি তার। এদিকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার 40 দিনে রাজধানী সহ সারা দেশ জুড়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শোক জানাতে বৃহস্পতিবার ভোররাত থেকেই দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমেছে অসংখ্য মানুষ। যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের কথা জানিয়েছে তারা। এটি দীর্ঘস্থায়ী সমাধান নয় বলে আশঙ্কা তাদের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। ফোন আলাপে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা। একই সঙ্গে উত্তেজনা কমিয়ে পারস্পরিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরানোর উপায় নিয়েও কথা হয়েছে তাদের। বিন ইয়ামিন, RTV। খেলার খবর। হংকংকে টাইব্রেকারে 3-2 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ হকি দল। ব্যাংককে এশিয়ান গেমসের বাছাই পর্বে 5ম থেকে 8ম স্থান নির্ধারণীতে আজ ম্যাচের নির্ধারিত সময়ে 4-4 গোলের সমতায় শেষ হয়।
এরপর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে প্রতিপক্ষের 3টি শট থামিয়ে দেন গোলকিপার বিপ্লব কুজুর। তাতেই জয় নিশ্চিত হয় লাল সবুজের প্রতিনিধিদের। এবারের আসরে 9 দলের বাছাই পর্বে শীর্ষ 6 দলই এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। এই জয় পাওয়ায় অন্তত 6ষ্ঠ স্থান নিশ্চিত হয়েছে আমিনুলদের। একই দিন থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট কেটেছে চাইনিজ তাইপে। তাদের বিপক্ষে আগামীকাল 5ম স্থান নির্ধারণী ম্যাচে খেলবে বাংলাদেশ। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।